ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের যে 14 সেট পর্যন্ত অল এসিকিউ করেছিলাম, তারপরে থেকে 15 থেকে 21 পর্যন্ত বাকি আছে। আমার বিভিন্ন কারণে করা হয়নি, সেইগুলো আজকে আমরা দেখে নেব। এই কদিন ভিডিওই ছাড়া হয়নি পিকনিক করে। দেখো, ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? বক্তার মন্তব্যের প্রাসঙ্গিক তাৎপর্য কি? মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পে সামান্য দিনমজুর উৎসব সম্পর্কে বড় বাড়ির বড় বউ যখন বলে কিরকম একটা দেখতে বুনো বুনো, এরকম যখন বলে তখন বড় পিসিমা বলেন যে ওই সামান্য তো কাঠ কাটবে, আর তার জন্য রাজপুত্র বা ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? এইরকম উক্তি করে ওঠেন বড় পিসিমা। মানে বলতে চান, আসল কথা মন্তব্যের প্রাসঙ্গিক তাৎপর্য হচ্ছে যে সামান্য কাজ করার জন্য কি কার্তিক আসবে নাকি? সামান্য কাজ করার জন্য অর্থাৎ কাঠ কাটার জন্য ওই রকম দিনমজুরি তো আসবে, এইরকম অর্থে ব্যক্ত করতে চেয়েছেন উনি। তারপরে দেখো, দরজে চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এই জগতে। দরদকে ছোঁয়াচে বলা হয়েছে কেন? দেখো, আমরা জানি কে বাঁচাই কে বাঁচে। মানিক বন্দ্যোপাধ্যায় লেখা কে বাঁচাই কে বাঁচে গল্পে নিখিল তার বন্ধু মৃত্যুঞ্জয়ের দুঃখ কষ্ট বেদনা নিজে অনুভব করে নিখিলের মন খুবই খারাপ হয়ে পড়ে। মানে মৃত্যুঞ্জয়ের দুঃখ কষ্ট বেদনা এই দেখে যেহেতু নিখিল বন্ধু, তাই নিখিলেরও মন খারাপ হয়ে পড়ে। আর এই অনুভূতির পরিপ্রেক্ষিতেই নিখিল বলে ওঠে দরদে চেয়ে ছোঁয়াচে আর কিছুই নেই জগতে। তারপরে দেখো, একটি তারা এখন আকাশে রয়েছে। তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? তারাটিকে কবি পাড়াগার বাসর ঘরে গোধূলি মোদির মেয়েটির মতো, কিংবা মিশরের হাজার হাজার বছর আগের যে মিশরের মানুষই তার বুকের মুক্তা কবির নীল মদের গ্লাস রেখেছিল, সেই রকম ভাবে তারাটাকে তুলনা করেছেন। তাহলে দুটো তুলনা, যে পাড়াগাঁয়ের বাসর ঘরে গোধূলি মোদির মেয়েটির মতো আর মিশরের মানুষের বুকের মুক্ত নীল মদের গ্লাসে রেখেছিল সেই রকম। এইরকম দুটি তুলনা করতে হবে। বেশ, তারপরে দেখো, সোনার বর্ষার মতো জেগে ওঠে। হরিণটি কি করতে চেয়েছিল? তাহলে সুন্দর বাদামি হরিণটি ভোরের সূর্যালোকে সোনার বর্ষার মতো জেগে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল। তারপরে দেখো, আমার দরকার শুধু গাছ দেখা। কবির গাছ দেখা দরকার কেন? দেখো, আমি দেখি কবিতায় কবি ধূসর নগর জীবনের ক্লান্তি ও অবসাদ থেকে মুক্তি পেতে শরীরের আরোগ্যের প্রয়োজন গাছের সবুজটুকু হৃদয়ে ধারণ করতে চেয়েছেন। তাই বলেছেন চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। তারপরে দেখো, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? মহুয়া দেশ কবিতায় কবি আধুনিক সভ্যতার নগর জীবনের ক্লান্তি দূষণ ও কুস্তিতাকে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলে বিদ্রূপ করেছেন। তারপরে দেখো, বল্লভ ভাই বলে গেছেন। হ্যাঁ, বল্লভ ভাই কে, তিনি কি বলেছেন? বল্লভ ভাই বলেছেন বাঙালিরা কান্দুনে জাত। বেশ, দেখো, এর সঙ্গে আরেকটা প্রশ্ন ছিল বল্লভ ভাইকে। বল্লভ ভাই সম্পর্কে অনেক কিছু বলা যাবে। বল্লভ ভাই হচ্ছে যে ওই স্বাধীন ভারতের একজন উপপ্রধানমন্ত্রী। তারপর বল্লভ ভাই একজন পণ্ডিত, একজন রাজনৈতিক নেতা। বল্লভ ভাই একজন মানে শক্তিশালী ব্যক্তি, যাকে বলা হয় লৌহ মানব। হ্যাঁ, বিভিন্ন মানে ওনার গুণাবলী বলে শেষ করা যাবে না। উনি হলেন বল্লভ ভাই। বেশ, তা মরহাতি সোয়া লাখ, দেখো কে কখন একথা বলেছে? বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় দিলদারে চরিত্রে অভিনয় দেখে মুগ্ধ হয়ে জনৈক এক দর্শক এমন মন্তব্য করেছিল, এই পড়ে বুকে ভরসা এলো। কি পড়ে বুকে ভরসা এলো? বিপ্লব নাটকে রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইনের লেখায় নাট্যভঙ্গি নির্ভর কাবুকি থিয়েটারের উচ্ছ্বসিত প্রশংসা পড়ে শম্ভু মিত্রের বুকে ভরসা এসেছিল।
তারপরে দেখো সেই রাত্রেই জীবনে মোক্ষম বুঝলুম বক্তাকে। নানা রঙের দিন, বক্তা কি বুঝেছিলেন? তাহলে নানা রঙের দিন নাটকে প্রেমিকার কাছে থিয়েটার ছাড়ার কথা শুনে রজনীকান্ত বুঝেছিলেন যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা হয় গাধা নয়তো মিথ্যা কথা বলে, বাজে কথা বলে। শাখা হলে কি করতে হয় দেখো, কর্তা সিং দুগ্গালে লেখা অলৌকিক গল্প অনুসারে শাখা হলে কিচ্র সাধনের জন্য সকলে বাড়িতে অরন্ধন পালন করত এবং রাতে মেঝেতে শুতে হতো। এরপর 12 নম্বর দেখো, মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কত? মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা 7টি এবং মুখের মান্য বাংলার ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30টি। হ্যাঁ, তারপরে দেখো বুড়িমা তুমি মরনি। বেশ, এই ওই আগেরটা বললি একবার। দেখো ওই 7টি আর 13টি এই প্রসঙ্গে তোমরা স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি কটি করে, তারপরে স্বরবর্ণকে আবার দুই ভাগে ভাগ করেছে, হর্ষ স্বরধ্বনি আর দীর্ঘ স্বরধ্বনি। হর্ষ স্বরধ্বনি অ আ, অহর্ষ হস্যুরি, বাকিগুলো সব দীর্ঘ স্বরধ্বনি। মৌলিক স্বরকোণগুলি এইগুলো একটু তোমরা দেখে নেবে, এখান থেকে 1 নাম্বার আসতে পারে। তারপর দেখো 18 নাম্বার সেটটা, বুড়িমা তুমি মরনি, উত্তরে বুড়িমা কি বলেছিল? দেখো পরস্পরকে মারতে উদ্যত হিন্দু ও মুসলমানের মাঝখানে দাঁড়িয়ে থাকা বিপন্ন চৌকিদার বুড়িকে নড়ে চড়ে উঠে বসতে দেখে তিনিই প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছেন। সেখানেই ধরে ফেলে। কাকে কেন ধরে ফেলে? তাহলে উৎসব স্টেশনে পেট ভরে ভাত খেয়ে ভাতের ফাঁকা ডেকচিটা জড়িয়ে ধরে তার কানায় মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল। আর ডেকচি চুরির অপরাধে সেই বড় বাড়ির লোকেরা স্টেশনের মধ্যেই উৎসবকে ধরে ফেলে। তারপরে দেখো জেগে উঠিলাম, জেগে উঠে কবি কি জানলেন? তাহলে কবি জীবন সায়ান্নে উপনীত কবি ঘুম স্বপ্ন ও আঁধারময় জগতের আচ্ছন্নতা ত্যাগ করে এই রূপময় পৃথিবীর স্পষ্ট প্রত্যক্ষতায় জেগে ওঠার কথা বলেছেন। কবি চোখ দিয়ে জল ঝরছে, কবি বহু কান্নাকাটি করছেন। কবি বুঝতে পারছেন যে আমার জীবনের কত মূল্যবান জিনিসগুলো আমার চোখের সামনে ধ্বংস হয়ে গেছে। আমার নিজের আপন জন আমার চোখের সামনে মৃত্যুবরণ করেছে, কত কি সব চলে গেছে। এই সব কথা, প্রিয়জনদের ব্যথা বেদনা কবিকে আকুলিত করে তুলেছিল। দেখো এখনো আগুন জ্বলছে তাদের। তাহলে কোন আগুনের কথা বলা আছে? অশ্বত্থ পাতা মানে শিকার কবিতায় অনুসারে অশ্বত্থ পাতা পুড়ে ছাই না হওয়ায় দেশওয়ালিদের রাতে জ্বালানো আগুন ভোরবেলাতেও জ্বলছে, এই কথাই বলা হয়েছে। নিবিড় অন্ধকারে কি শোনা যায়? মহুয়া দেশ কবিতা অনুসারে নিবিড় অন্ধকারে কয়লা খনির বিশাল গভীর শব্দ শোনা যায়। তারপরে দেখো তাই বলি কবি কি বলেন? আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় সাধারণ মানুষের নির্বিচারে সবুজ ধ্বংসের বিপক্ষে প্রতিবাদ জানিয়ে গাছগুলো তুলে এনে শহরে বসাতে বলেন। তারপরে দেখো সমুদ্র তাকে খেলো। সমুদ্র কাকে খেলো? বেইটোল ব্রেক্ট রচিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা অনুসারে দেখা যাচ্ছে যে উপকথার আটলান্টিসকে এই সমুদ্র খেয়েছিল। আর তখন সেই রাতে কীতদাসরা ডুবে গিয়েছিল, আর কীতদাসদের জন্য সেই রাতে চিৎকার উঠেছিল, তারা সব প্রাণ হারিয়েছিল জানো। তারপরে দেখো ওতে আজও লেগে রয়েছে। কি লেগে রয়েছে? গুরু নানকের হাতের ছাপ। ওই সেই পাঞ্জা সাহেবে যে পাথরটা বলি কান্ধারী নানককে মারতে গিয়েছিল, সেই পাথরটা গুরু নানক জয় নিরঙ্কার বলে উচ্চারণ করে পাথরটাকে হাত দিয়ে থামিয়ে দিয়েছেন। আর সেই হাতের ছাপ সেই পাথরে আজও লেগে রয়েছে। দেখো নব্য প্রয়োগ উদাহরণ দিয়ে বুঝাও। দেখো ভাষায় যখন কোনো নতুন শব্দ দৈনন্দিন ব্যবহারের তালিকায় প্রবেশ করে
তখন সেই প্রক্রিয়াকে বলা হয় নব্য শব্দ প্রয়োগ। যেমন ফেসবুক, অ্যাপস ইত্যাদি এগুলো কিন্তু আমাদের ভাষাতেই প্রবেশ করে গিয়েছে, এগুলোকে আমরা বাংলাতেই বলি। তাহলে এইগুলো হচ্ছে নব্য শব্দ। পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুসারে সমাস কত প্রকার ও কি কি? দেখো বাংলাতে আমরা যেটা লিখবো ভাষাতে, পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুসারে সমাসকে 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, 2 হচ্ছে ব্যাখ্যামূলক সমাস, আর 3 হচ্ছে বর্ণনামূলক সমাস। সমাসটা এবছর তোমাদের 5 নাম্বার বড় প্রশ্নতেও এলেও আসতে পারে, আমার সাজেশনের মধ্যে থাকবে এটা। তারপরে দেখো অবিভাজ্য ধ্বনি কত প্রকার ও কি কি? অবিভাজ্য ধ্বনি 4 প্রকার, যথা মনে রাখো এটা শ্বাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি আর সুর তরঙ্গ। তারপরে দেখো এই পড়ে বুকে ভরসা এলো। কি পড়ে বুকে ভরসা এলো? তাহলে রুশ দেশীয় মানে বিপ্লব নাটকে দেখা যাচ্ছে যে রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইনের লেখার নাট্যভঙ্গি নির্ভর কাবুকি থিয়েটারের উচ্ছ্বসিত প্রশংসা পড়ে শম্ভু মিত্রের বুকে সাহস এসেছিল। তারপরে দেখো সেই রাত্রেই জীবনের প্রথম অক্ষম বুঝলুম। তিনি কি বুঝলেন, যে বক্তা কি বুঝেছিলেন? তাহলে দেখো নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় বিয়ের প্রস্তাবে যেদিন তার প্রেমিকা শর্ত হিসাবে অভিনয় ছেড়ে দেওয়ার কথা বলেছিল, প্রশ্নোদ্ধৃত অংশে কবি সেই মানে রজনীকান্ত সেই কথাই বুঝিয়েছেন। তারপরে দেখো বিশ্বভারতী কি পারমিশন দেবেন? আমাদের এই বিশ্বভারতীর কথাই বলা হয়েছে বোলপুরে। তা বিভাব নাটকে লভ সিনে নায়িকার কণ্ঠে ফিল্মি কায়দায় গাওয়া মালতী লতা দোলে এরকম কিঞ্চিত ন্যাকামির ভঙ্গিতে যে গানটি গাওয়া হয়েছিল, তা এই রবীন্দ্র সঙ্গীতটির পারমিশন বিষয়ে শম্ভু মিত্র এমন মন্তব্য করেছিলেন। তারপরে দেখো দিলুম তোকে বকশিস দিলুম, কে কাকে বকশিস দিলেন? নানা রঙের দিন নাটকে রজনীবাবু রামব্রিজকে 3 টাকা বকশিস দিয়েছিলেন। দেখো পরে সেটা আলোচনা করব, তার আগে তোমাদেরকে বলি যারা নতুন একদম তারা একটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক তো করো। ভালো লাগলে বা কেমন লাগছে জানিয়ে তোমরা যে কোনো একটা কমেন্ট করো, তোমাদের কাছে আমি একটা কমেন্ট আশাবাদী। আর এই ভিডিও দেখা হয়ে গেলে পরে অন্যান্য ভিডিওগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে দেখো, দেখবে ভালো লাগবে। সংস্কৃত, দর্শন, বাংলা 3টি বিষয়ের উপর ভিডিও তৈরি করি আমি। দেখো সেট 19 নাম্বার সেট, সমাজ ভাষা বিজ্ঞানে কোড কি? দেখো কোনো ব্যক্তি ভাষা ব্যবহারের বিশেষ উপভাষা যে রীতি ব্যবহার করে তাকে কোড বলে। ধ্বনিতত্ত্বে দৈর্ঘ্য কাকে বলে? দেখো দলের উচ্চারণে স্বরধ্বনির দৈর্ঘ্যকে ধ্বনিতত্ত্বের দৈর্ঘ্য বলা হয়। তারপর দেখো বর্ণনামূলক সমাসের অন্য নাম কি? উদাহরণ দাও। বর্ণনামূলক সমাসের অন্য নাম হচ্ছে বহুব্রীহি সমাস। যেমন উদাহরণ বিনা পানি, বিনা পানিতে যার। তারপর দেখো সেকালে ঘন ঘন সাক্কা হতো। সাক্কা কি? তাহলে সাক্কাকে ছোট কথায় বলতে গেলে মহৎ উদ্দেশ্যে আত্মবলিদানকে সাক্কা বলা হয়। তারপরে দেখো যখন সমুদ্র তাকে খেলো কাকে বলা হয়েছে এবং কেন? দেখো পড়তে জানো এবং মজুর প্রশ্ন কবিতায় উপকথার আটলান্টিস সম্পর্কে কথা বলা হয়েছে, কারণ সমুদ্র গর্ভে বিলীন হয়ে গিয়েছিল এই উপকথার আটলান্টিস, তাই আটলান্টিস সম্পর্কে এমন কথা বলা হয়েছে। তারা এসব মানবে কেন? কারা কি মানবে না বলে বক্তার মনে হয়েছে। তাহলে দেখো বিভাব নাটকে ওই অভিনয় ভঙ্গি মানে অঙ্গভঙ্গি নির্ভর নাটক মানবে কেন জনগণ, সেটা সম্পর্কেই বলছে। ফি হপ্তা বিলেতি বায়োস্কোপ দেখা অতি আধুনিক বাঙালি ভঙ্গি নির্ভর নাটক দেখলে মানবে না, এ কথাই উনি বলেছেন। তারপরে দেখো চাকরিটা ছেড়ে দিলাম, কে কোন চাকরি ছেড়ে দিল? তাহলে দেখো সেই নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় আগে ছিল ইন্সপেক্টর অফ পুলিশ, এই চাকরিটা উনি ছেড়ে দিয়ে উনি থিয়েটারকে ভালোবাসেন, তাই থিয়েটারে যোগ দিলেন। তারপর দেখো যুগটা কি দেখুন, যুগের কোন বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে? তাহলে যুগের প্রেমের বাত রেট হাই, এই বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। তারপর দেখো বুড়ো কালীনাথ সেন ঢুকেন, তাহলে তার পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও। তাহলে বুড়ো কালীনাথ সেনের পরনে ছিল ময়লা পাজামা এবং গায়ে ছিল কালো চাদর। ঠিক আছে, এরপরে দেখো 7 নাম্বার একটা অদ্ভুত শব্দ। অদ্ভুত শব্দ কেন? অদ্ভুত শব্দটি হবার কারণ হলো জঙ্গলের বুকে প্রাকৃতিক শব্দের বদলে
যান্ত্রিক শব্দ, অর্থাৎ বন্দুক থেকে ছোড়া গুলির শব্দকে অদ্ভুত বলা হয়েছে। তারপরে দেখো দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। এই দীর্ঘশ্বাস কি করে? মহুয়াদেশে রাতের নির্জন নিঃসঙ্গতাকে এই দূর সমুদ্রের দীর্ঘশ্বাস আলোড়িত করে। তারপর দেখো ওই সবুজের ভীষণ দরকার। তাহলে দেখো ওই সবুজের ভীষণ দরকার কি কারণে? রোগ আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। তারপরে দেখো যা পারি কেবল, কবি কি পারেন? নিজের বিবেককে কবিতার মধ্যে প্রদান করে প্রতিবাদের বিস্ফোরণ ঘটাতে পারেন। তারপরে দেখো এখন যেটা বন্ধ করে দিয়েছে, কি বন্ধ করে দিয়েছে? মৃত্যুঞ্জয় ফুটপাতে পড়ে থাকা নরনারীদের সঙ্গে এখন আলাপ সালাপ বন্ধ করে দিয়েছেন। তারপরে দেখো এইভাবে কিছুদিন যায়। কে কিভাবে দিন কাটিয়েছিল? উৎসব নিজের পরিবারকে খুঁজে খুঁজে পাগল হয়েছিল, তাই রান্না করা খিচুড়ি তার কপালে জোটেনি। এই রিলিফ ফান্ডের চাল চিবিয়ে, মানে সেই বন্যা ত্রাণের চাল চিবিয়ে তাকে কিছুদিন খেতে হয়েছিল। তারপরে দেখো সেট 20 মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল। মন্তব্যটি কি ছিল? তাহলে মন্তব্যটি ছিল টুনুর মার যা স্বাস্থ্য একবেলা খেয়ে দিন 15-20 টিকতে পারবে। হ্যাঁ, এই কথা যখন নিখিল বলল তখন মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল, আমি কি করব? আমি কত বলেছি, কত বুঝেছি, কথা শুনবে না, মরে তো মরুক, না খেয়ে মরবে, এইরকম মন্তব্য করেছিল মৃত্যুঞ্জয়। ঠিক আছে, ওই কথাটা হবে এই কথার পরিপ্রেক্ষিতে উত্তরটা। তারপর দেখো উৎসব আবার কাঠ কাটতে থাকে। কে কাকে কাটছিল কেন? তাহলে দেখো হোম যজ্ঞের জন্য কাঠ কাটছিল। এই কাঠ কাটার বিনিময়ে যে ভাত খাওয়ার প্রতিশ্রুতি, সে ভাত খাওয়ার প্রতিশ্রুতি পেয়েছিল। আচ্ছা, তারপরে দেখো তাকে এইরূপ বন্দি করে রাখার কি প্রয়োজন? কে কাকে বন্দি করে রেখেছিল? তাহলে দেখো আমরা দেখেছি অলৌকিক নানা রঙের দিন নাটকে ঔরঙ্গজেব, মানে নানা রঙের দিনের পড়েছি, সেখানে শাহজাহান নাটকে ঔরঙ্গজেব মোরাদকে বন্দি করে রেখেছিল। তারপরে দেখো তারা এসব মানবে কেন? কারা কি মানবে বলে বক্তার মনে হয়েছে? কারা কি মানবে না বলে বক্তার মনে হয়েছে? দেখো কলকাতা শহরের ইংরাজি জানা, বিলেতি সিনেমা দেখা, প্যান্টুলুন পরা, অর্থাৎ বিলেত ভক্ত শিক্ষিত বাঙালি নাট্য উপকরণবিহীন দেশীয় নাটকের পরিবেশন মেনে নেবেন না, তবে তা সাহেবের প্রশংসিত হলে আলাদা কথা। তারপরে দেখো চিনিলাম আপনারে। কবি কিভাবে নিজেকে চিনলেন? রূপনারায়ণের কুলে জেগে ওঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আঘাতে বেদনায় নিজের সত্য স্বরূপ উপলব্ধি করার মাধ্যমে নিজেকে যথার্থভাবে চিনলেন। তারপরে দেখো আমি দেখি কার কি দেখতে পান? তাহলে আমি দেখি কবিতায় কবি সবুজায়ন বা বৃক্ষরোপণ দেখতে চান। তারপরে ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? তাহলে দেখো কাদের চোখে কি হানা দেয়? কয়লা খনি শ্রমিকদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়। সারা রাত আগুন জ্বেলেছে। কারা, কেন সারা রাত আগুন জ্বেলেছে? দেশওয়ালিরা হিমের রাতে শরীরকে রাখবার জন্য সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল। তারপরে দেখো বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্য দলের সঙ্গে সংযুক্ত ছিলেন? বিভাব নাটকে অমর গাঙ্গুলি বহুরূপী নাট্যগোষ্ঠীর সঙ্গে সংযুক্ত ছিলেন। এই তো জীবনের সত্য কালীনাথ। সত্যটি কি? প্রতিভাবান অভিনেতাকে কখনো বার্ধক্য গ্রাস করতে পারে না। রজনীকান্ত চট্টোপাধ্যায় একেই জীবনের সত্য বলে মনে করেছেন। তারপরে দেখো পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়েই সবাই উত্তেজিত। খবরটি কি? খবরটি হচ্ছে কর্তা সিং দুগ্গালের অলৌকিক গল্পে উল্লেখিত খবরটি হলো ক্ষুধায় তৃষ্ণায় কাতর বন্দি স্বাধীনতা সংগ্রামীদের ট্রেন পাঞ্জা সাহেবে থামার হুকুম নেই। তারপরে দেখো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? এখানে কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায়
চীনের প্রাচীর নির্মাণ কার্যের শেষ হওয়ার পরে সন্ধ্যার কথা বলা হয়েছে। তারপরে দেখো কলম শব্দের আদি অর্থ এবং বর্তমান অর্থ লেখো। দেখো কলম শব্দের আদি অর্থ ছিল স্বর বা খাগ, আর বর্তমান অর্থ হচ্ছে লেখনী বা কলম। বেশ, তারপর দেখো সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কাকে বলে। ক্লিপিংস হলো এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের আকার সংক্ষিপ্ত হয়, অর্থাৎ অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না, যেমন এরোপ্লেন থেকে প্লেন। ঠিক আছে, তারপরে দেখো রূপমূলের দুটি শ্রেণীর উল্লেখ করো। রূপমূলকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, স্বাধীন রূপমূল আর পরাধীন রূপমূল। যেমন আমি, তুমি, সে, এগুলো সব হচ্ছে স্বাধীন রূপমূল। আর আমাকে, তাহলে কে, এটা হচ্ছে পরাধীন রূপমূল। তারপরে দেখো সেট 21, বুড়ির মৃতদেহ নিয়ে চৌকিদারের কি পরামর্শ। বুড়ির মৃতদেহকে নদীতে ফেলে দিয়ে আসতে বলেছিলেন চৌকিদার। তারপরে দেখো এই গল্প গ্রামে সবাই শুনেছে। গল্পটি কি? গল্পটি হলো বাসিনীর মনিব বাড়িতে হেল্লা ঢেলা ভাত। তারপরে দেখো চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন। রূপনারায়ণের কুলে কবিতায় কবি জেগে ওঠে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় নিজের সত্য স্বরূপ উপলব্ধি করার মাধ্যমে নিজেকে যথার্থ চিনেছিলেন। তারপরে দেখো এখন যদি না থাকি, এক্ষুনি বলতে কি বুঝিয়েছেন। এখন বলতে বুঝিয়েছেন যখন মা সন্তান হারিয়ে ক্রন্দনরতা। তারপর দেখো আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়ার ফুল নামক মহুয়ার গন্ধ। কি ঝরবে? তাহলে মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন তার ক্লান্তির ওপর মহুয়ার ফুল ঝরার কথা বলেছেন। কবিতাগুলো মুখস্থ করে নাও তোমরা, তাহলে পরে ভীষণ 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 উপকার পাবে। হ্যাঁ, আর টেস্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বারবার পড়ো। তার রং কুমকুমের মতো নেই আর, যেমন হয়েছে তা বোঝানো কবি কোন উপমা ব্যবহার করেছেন। তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। তাহলে তা রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার সঙ্গে তুলনা করেছেন বা ব্যবহার করেছেন। তারপরে দেখো এমনই সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম। সাহেব কোন দেশের? রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইন সাহেবের কথা বলা হয়েছে। এই তো জীবনের সত্য কালীনাথ। সত্যটি কি? প্রতিভাবান অভিনেতাকে কখনো বার্ধক্য গ্রাস করতে পারে না। রজনীকান্ত চট্টোপাধ্যায় একেই জীবনের সত্য বলে মনে করেছেন। তারপর দেখো বুঝলে, চাকরিটা ছেড়ে দিলাম। কে কেন চাকরিটা ছেড়ে দিলেন? নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় নাটকের প্রতি আবেগ ও ভালোবাসার কারণে পুলিশের চাকরিটা ছেড়ে দিয়েছিলেন। তারপরে দেখো আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার হতে হবে কেন? তাহলে বৌদি তৃপ্তি মিত্রের মতে প্রোগ্রেসিভ লভ সিনের নায়ক আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার না হলে গল্পের কোনো রাজনৈতিক তাৎপর্য থাকবে না। তারপরে দেখো সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে পারিনি। বক্তা কেন সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে পারেনি? দেখো ক্ষুধার্ত স্বাধীনতা সংগ্রামীদের কাছে, মানে এটা হচ্ছে অলৌকিক গল্পে, অলৌকিক গল্পে দেখতে পাই ক্ষুধার্ত স্বাধীনতা সংগ্রামীদের কাছে খাদ্য পানীয় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পাঞ্জা সাহেবের মানুষের আত্মোৎসর্গের গল্প শুনে লেখক দুঃখ যন্ত্রণায় এক ফোঁটা জলও মুখে দিতে পারেননি। থিপসের বৈশিষ্ট্য লেখো। তাহলে কবি ব্রেটল ব্রেক্টের পড়তে জানাই এমন এক মজুরের প্রশ্ন কবিতা অনুসারে থিপস 7টি দরজা বিশিষ্ট তথা 7টি পৃথক প্রবেশ পথ ছিল থিপস নগরীতে। তারপর দেখো প ধ্বনির উচ্চারণ বৈশিষ্ট্য উল্লেখ করো। প ধ্বনি হচ্ছে সঘস অল্পপ্রাণ, ওষ্ঠ ধ্বনি হচ্ছে প। ঠিক আছে, আমি একটু আগেই বললাম, ওগুলো একবার দেখে রাখবে। ক্রিয়া বিশেষণ জোট কাকে বলে? উদাহরণ দাও। উদাহরণ চেয়েছে আর কি। দেখো রায় খুব জোরে জোরে নিঃশ্বাস নিল। রাম আস্তে কথা বলে। এখানে জোরে জোরে নিঃশ্বাস নেওয়া এবং আস্তে কথা বলা, এই জোটের, এটা হচ্ছে ক্রিয়া জোটের নজির। বেশ, তারপরে দেখো বিকল্পনের উদাহরণ দাও। গো ক্রিয়াপদের অতীতকাল গুড না হয়ে হয়েছে কি ওয়েন্ট, এটা হচ্ছে বিকল্পনের উদাহরণ। বেশ, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তোমাদের সংস্কৃত দর্শনের
এমসিকিউ এসএকিউ বড় প্রশ্নগুলো দেখে নেবে। আমি তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশনগুলো যদি তোমরা লিখিত আকারে চাও তাহলে 89 টাকার বিনিময়ে তোমরা জয়েন করতে পারো মেম্বারশিপে, সেখান থেকে তোমরা কিন্তু ওইগুলো লিখিত আকারে পেয়ে যাবে। সংস্কৃত টেক্সট আরও অনেক কিছুই আছে, ওই গ্রুপটাতে পোস্ট করা আছে, তোমরা জয়েন্ট হলেই সেইখান থেকে ওইগুলো সবই পেয়ে যাবে। তাহলে ওখানে জয়েন্ট হতে পারো, তোমাদের জয়েন্ট হওয়া হবে, আমাকে অল্প সাহায্য করাও হবে। তা বেশ, তোমাদের যদি ভালো লাগে তাহলে পরবর্তীকালে কীরকম ধরনের ভিডিও করলে তোমরা উপকৃত হবে আমাকে জানিও কমেন্টে। ঠিক আছে, ভালো থাকো, সকলকে ধন্যবাদ, পরীক্ষা খুব ভালো হোক।